প্রারম্ভিক জায়গায় অনুচ্ছেদ 7-এ বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। খেয়াল করবেন, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হবে। অর্থাৎ জনগণ ক্ষমতার মালিক, তার ক্ষমতার প্রয়োগ হবে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে। দেন আসেন আর্টিকেল 7(2)তে বলা হয়েছে, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অর্থাৎ প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন আমি যেটা শুরুতে বললাম সেটা। এখন এই আইনে কি বলা হয়েছে, অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। বাতিল করা লাগবে না, বাতিল হবে। অর্থাৎ জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তির যে সংবিধান, যে সংবিধানের বিধি বিধান এবং কর্তৃত্বের অধীনেই সবকিছু প্রতিপালিত হবে, সেই আইনের যদি কোনো অংশ অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হয়, যতটুকু সাংঘর্ষিক ততটুকু বাতিল হবে। অর্থাৎ বাতিল করা লাগবে না, বাতিল হবে। এখন আমরা আসি, বর্তমান বিদ্যমান অবস্থায় সংসদ নাই এটা বলা হয়। আসলে কি সংসদ নেই? হ্যাঁ, কেউ কেউ প্রশ্ন করবেন, মহামান্য রাষ্ট্রপতি তো সংসদ বাতিল করে দিয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি কি সংসদ বাতিল করতে পারেন? অবশ্যই পারেন। কিভাবে পারেন? আসেন অনুচ্ছেদ 57 সংবিধানের কি বলেছে আমরা একটু পড়ি। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রী পদত্যাগ করিবেন, কিংবা এখানে আসেন কিংবা সংসদ ভাঙিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করিবেন, এবং তিনি অনুরূপ পরামর্শ করিলে রাষ্ট্রপতি অন্য কোন সংসদ সদস্য সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন নহেন এই মর্মে সন্তুষ্ট হইলে সংসদ ভাঙিয়া দিবেন। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন যে সংসদ ভেঙে দেন, অথবা প্রধানমন্ত্রী কোনো কারণে পদত্যাগ করলেন, আর রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় যে যিনি অনুরোধ করছেন সংসদ ভাঙতে তিনি ছাড়া অন্য কোনো সংখ্যাগরিষ্ঠ দল নেই, তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসাবে অর্থাৎ প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ করলে তিনি সংসদ ভেঙে দিবেন। এখন 2024-এর 5 আগস্টের পরে 8 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি লিখিতভাবে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দিতে বলেছিলেন? জবাব না। যদি তিনি ভেঙে দিতে না বলেন তাহলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিতে পারেন? জবাব হচ্ছে না, রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন না। কারণ শব্দটি আছে, প্রধানমন্ত্রী লিখিতভাবে রাষ্ট্রপতিকে সংসদ ভাঙিবার জন্য পরামর্শ প্রদান করিলে। তো শেখ হাসিনা লিখিতভাবে কোনো পরামর্শ দিয়েছে? না। যদি না হয়ে থাকে তাহলে এই সংবিধানের এই অনুচ্ছেদের 57 অনুচ্ছেদের বাইরে গিয়ে রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন না। যদি তিনি ভাঙেন তাহলে তিনিও এই সংবিধানের আইনের ঊর্ধ্বে না। এখন আসেন পরে আর্টিকেল 123, সেখানে কি বলা হয়েছে? মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে ভাঙিয়া যাইবার পূর্ববর্তী 90 দিনের মধ্যে, অর্থাৎ সংসদের মেয়াদ শেষ হওয়ার 90 দিন পূর্বে নির্বাচনের প্রক্রিয়ায় যেতে হবে। মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙিয়া যাইবার ক্ষেত্রে 90 দিনের মধ্যে, অর্থাৎ মেয়াদ শেষ হয় নাই কিন্তু সংসদ ভেঙে গেল। তাহলে খেয়াল করবেন, সংসদ ভাঙতে হবে লিগ্যাল প্রসিডিউরে। প্রসিডিউর কি? প্রধানমন্ত্রী লিখিত অনুরোধ করতে হবে। যদি তিনি অনুরোধ করেন, সেই অনুরোধের কারণে যদি সংসদ ভাঙে তাহলে
ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। আচ্ছা, আমরা কল্পনা করে ধরিনি যে শেখ হাসিনার অনুরোধে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন, 8 অগস্ট সংসদ ভেঙে দিয়েছেন, 90 দিনের ভিতর নির্বাচন করতে হবে। যদি কোনো দৈব দুর্বিপাক অর্থাৎ প্রাকৃতিক কোনো কারণে যদি না হয়, অ্যাক্ট অফ গড, অ্যাক্ট অফ আল্লাহ, তাহলে আরো 90 দিন পাবেন। তাহলে এখন কিসের উপর দেশটা চলছে? সেই 90 দিন, পরবর্তী 90 দিন, দুটিই তো চলে গেছে। দেন প্রধানমন্ত্রী লিখিতভাবে নির্বাচনের জন্য অনুরোধ করতে পারেন। সংবিধানে সেটাই সুযোগ আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি নির্বাচন কমিশনকে লিখিতভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য লিখেছেন, বলেছেন? জবাব, না, বলেননি। কে বলেছেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই প্রধান উপদেষ্টা কে? আমাদের এই যে সংবিধানটি, এই সংবিধানে বারবার যা উচ্চারিত হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এর বাইরে কিচ্ছু নাই। তাহলে আমি শুরুতে যেটা পড়লাম যে এই সংবিধানের বিধিবিধান কিভাবে প্রতিপালিত হবে, আবার একটু পড়ি। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ, জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। অর্থাৎ এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে কার্যকর হবে। আবার বলা হলো, জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। অন্য কোন আইন যদি এই সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়, যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হবে। এই সংবিধানে বলা আছে 90 দিনের ভিতর নির্বাচন করতে হবে যদি প্রধানমন্ত্রী সংসদ ভেঙে দিতে বলেন এবং তার প্রেক্ষিতে ভেঙে দেওয়া হয়, অথবা সংসদের মেয়াদ শেষ হইবার 90 দিন পূর্বেই প্রস্তুতি নিতে হবে। এর কোনটিকে আছে? নাই। আর চূড়ান্ত কথা হলো, এই সংবিধানের বাইরে যাওয়া যাবে না। ল্যাঙ্গুয়েজটা আবারও ক্লিয়ার। ক্ষমতার প্রয়োগ কেবলমাত্র এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। আছে? সুযোগ আছে? নাই। ডক্টর ইউনূস ইলেকশন কমিশনকে যে বলছেন নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে, হুইজ ডক্টর ইউনূস? এই ডক্টর ইউনূসকে আমার এই সংবিধান সর্বোচ্চ আইন, এখানে তার যে পদবি অর্থাৎ প্রধান উপদেষ্টা, এই পদবিতে কোনো ব্যক্তি, কোনো এক্সিকিউটিভের অস্তিত্ব নাই। তাহলে উনি কে? আন্ডার হোয়াট অথরিটি? কোন ক্ষমতায় তিনি সরকারের কার্যনির্বাহী? এই সংবিধান তো বলবৎ আছে। এটা তো মার্শাল ল নয় যে সংবিধানকে স্থগিত করে রাখা হয়েছে। আবার তিনি শপথ নিয়েছেন যে এই সংবিধানকে প্রতিপালন করবেন, সংরক্ষণ করবেন, প্রোটেক্ট এবং প্রিজার্ভ করবেন, সংবিধান বহির্ভূত কিছুই করবেন না। তাহলে এই সংবিধান যদি উনি মানেন, তাহলে উনি বহিরাগত, অর্থাৎ এই সংবিধানে এরকম কোনো পদই নেই। এখন ওনার সরকারের কর্তৃত্বে, ওনার দাবি করা সরকারের কর্তৃত্বে যদি নির্বাচন কমিশন গঠন করা হয়ে থাকে, তাহলে যিনি এই কমিশন গঠনে ভূমিকা রাখলেন তিনি নিজেই তো অবৈধ। তিনি কিভাবে আর একজনকে নিয়োগ দেন? সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার নিজেই যদি হন অবৈধ, তিনি কি দলিল রেজিস্ট্রি করতে পারবেন? না। যিনি বিচারক, তিনি যদি ভুয়া বিচারক হন, তিনি যদি অবৈধ বিচারক হন, তিনি বিচার করবেন কিভাবে? তিনি একজনকে সাজা দেবেন কিভাবে বা জামিন দেবেন কিভাবে? পারবেন না। তিনি যেটা করবেন সেটাই অবৈধ, কারণ যিনি করছেন তিনি অবৈধ। ডক্টর ইউনূস অবৈধ, তিনি নির্বাচন কমিশনকে নিয়োগ করলে সেটাও অবৈধ। রাষ্ট্রপতির একক এখতিয়ার কোনটা? প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়া, তাও একক না। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল লিখিত রেজুলেশন করে রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন যে আমরা সংখ্যাগরিষ্ঠ, আপনি প্রমাণ নিলে নিতে পারেন, আমাদেরকে সরকার গঠনের জন্য আহ্বান জানান।
তখন রাষ্ট্রপতি তার গভর্নমেন্ট ফর্মের জন্য তাকে অনুরোধ করবেন। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠরা তাদের প্রধানমন্ত্রী নির্বাচন করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। রাষ্ট্রপতি তখন নিয়োগ দেবেন। আর কোনটা এককভাবে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ। এই দুইটির বাইরে মহামান্য রাষ্ট্রপতির এককভাবে আর কিছুই করার নেই। আর যেটাই করবেন সেটা সরকারের প্রধানের পরামর্শক্রমে। মনে রাখবেন, সরকার প্রধানের পরামর্শক্রমে। সরকার প্রধানকে এই কনস্টিটিউশন অনুযায়ী প্রধানমন্ত্রী। শেখ হাসিনা আইনসঙ্গতভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? এই সংবিধানে যে পদের অস্তিত্ব নাই, সেরকম একটি পদ দাবি করে যদি কেউ বলেন যে আমি নির্বাহী, আমি সবকিছু করি। বাংলাদেশে এক কেন্দ্রিক বিচারিক সর্বোচ্চ আদালত, প্রধান বিচারপতিটা পদ, আর কোনো ডেপুটি নাই। এখন যদি কেউ বলেন আমি উপপ্রধান বিচারপতি, এটা হবে? বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি আছেন, উপরাষ্ট্রপতি নাই। কেউ যদি বলেন আমি উপরাষ্ট্রপতি, হবে? না, হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী একটাই পদ। যদি কেউ বলেন আমি উপপ্রধানমন্ত্রী, যেটা এই সংবিধানে নাই, সেটা হবে? না, হবে না, কোনো সুযোগ নাই। এখন আসেন, সংসদ ওরা অনেক সংস্কার করছেন, এগুলো ওরা করতে পারবেন না। আমাদের সংবিধানের অনুচ্ছেদ 142-এ বলা হয়েছে সংসদের মোট সদস্য সংখ্যার অনূন্য 2/3 ভোটে গৃহীত না হইলে অনুরূপ বিলে রাষ্ট্রপতি সম্মতি দেবেন না। অর্থাৎ বিল যদি সংবিধান সংশোধন অন্য কোনো প্রসঙ্গ আসে তাহলে কি হবে? 2/3 মেজরিটি দিয়ে ডিসাইড করতে হবে। আবার সেই ডিসাইডিংটা যদি ওই যে সংবিধানের 7-2 অনুচ্ছেদে অর্থাৎ কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে সেটা বাতিল হয়ে যাবে। আসেন এখন নেক্সট আসি। যদি এই সংবিধানের বাইরে কেউ কিছু করেন তাহলে কি হবে? সংবিধানের 7-এ অনুচ্ছেদে কি বলছে? কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক উপায়ে, মনে রাখবেন অসাংবিধানিক উপায়ে মানে সংবিধানে যেটা নাই, এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত, বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার উদ্যোগ গ্রহণ করিলে বা ষড়যন্ত্র করিলে এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার বা উদ্যোগ গ্রহণ ষড়যন্ত্র করিলে তাহা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে দোষী সাব্যস্ত হইবেন। যদি কোনো ব্যক্তি এই কার্য করতে সহযোগিতা, উস্কানি প্রদান করেন কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করেন, তাহলে তাহার সেই কার্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসাবে গণ্য হইবে। এরপরে বলা হয়েছে এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি আইনের অন্যান্য অপরাধে নির্ধারিত দণ্ডের সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবেন। অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার দণ্ড হচ্ছে, সর্বোচ্চ দণ্ড হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে 7-এতে কি বলা হলো? এই সংবিধানের বিধিবিধানের বাইরে যে যদি কেউ কিছু করতে শক্তি প্রয়োগ করে, ষড়যন্ত্র করে, কেউ সমর্থন করে, অনুসমর্থন করে বা এই সংবিধানের বিধিবিধানের প্রতি মানুষের আস্থা ধ্বংসের জন্য কোনো চেষ্টাও করে, তাহলে সেটাকে কি বলা হবে? রাষ্ট্রদ্রোহিতা। কারণ সংবিধান লঙ্ঘন, সংবিধান পরিপন্থী কাজ। একদিকে তো সেই কৃতকর্ম সংবিধানের 7-2 অনুচ্ছেদ অনুযায়ী বেআইনি, অন্যদিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এখন কেউ কেউ বলেন মহামান্য রাষ্ট্রপতি তো সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে, এটাও পরিষ্কার করা দরকার। আইন পেশায় প্রায় 40 বছর আছি, আমি সংবিধান বিশেষজ্ঞ নই, তবে বাংলাদেশের সংবিধান এত চমৎকার সংবিধান যে আইনের বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, যে কেউ এটা সম্পর্কে ধারণা নিতে পারেন। মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন উদ্ভূত পরিস্থিতিতে পরামর্শ চান। আমাদের সুপ্রিম কোর্ট আদৌ ফুল কোর্টে বসেছিলেন কিনা সেটা নিয়ে বিতর্ক আছে, এটা নিয়ে আলোচনা আছে যে প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে থাকা অবস্থায় কিভাবে এটা আলোচনা হয়।
অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন কিনা তাও জানা যায় না, এমিকাস কিউরিদের শুনেছিলেন কিনা সেটাও জানা যায় না। তারপর যদি যুক্তির খাতিরে ধরে নি হ্যাঁ এরকম একটা মতামত তারা দিয়েছেন, আজ হোক কাল হোক সেটা স্পষ্ট হবে। সেখানে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন জরুরি কার্য নির্বাহ করিবার জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা নিয়োগ করিতে পারেন। জরুরি কার্য নির্বাহ করার জন্য, এখন জরুরি কার্য নির্বাহের জন্য রাষ্ট্রপতি তো উপদেষ্টা নিতে পারেন, তিনি তার সচিব নিতে পারেন। কোথাও লেখা নাই যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ করতে পারেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন এই শব্দটি সুপ্রিম কোর্টের রেফারেন্সে কোথাও নেই। তাহলে কে পেল অন্তর্বর্তীকালীন সরকার এই কনসেপ্ট? সুপ্রিম কোর্টের অ্যাডভাইজে করা হয়েছে? নো, অ্যাবসলিউটলি ফলস। এবং অপব্যাখ্যা, ওই রেফারেন্সে কোথাও নাই যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিতে পারেন, এই শব্দটি নাই। উপরন্তু বাংলাদেশের একজন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে লড়াই করেছেন, চিঠি দিচ্ছেন, লিখিতভাবে অ্যাপিলেট ডিভিশনে উপস্থাপন করছেন যে এই রেফারেন্স আদৌ হয়েছে কিনা আমরা দেখতে চাই, দেখাতে পারছেন না। অর্থাৎ সুপ্রিম কোর্ট তার অ্যাডভাইজারি অথরিটিতে বসেছিল, হিয়ারিং হয়েছে, জজ সাহেবরা স্বাক্ষর করেছেন, এই ডকুমেন্ট আজ পর্যন্ত দেখাতে পারেনি বর্তমান বিচার প্রশাসন। সঙ্গত কারণেই সন্দেহ যে আদৌ এরকম কোন রেফারেন্স হয়েছে কিনা। আর যদি হয়েও থাকে সেখানে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলতে পারেননি, বরং একটি লাইনে লেখা আছে সংবিধানে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো বিধান নাই। সুপ্রিম কোর্টের যে কথিত রেফারেন্সের ওপিনিয়নটা সেখানে কিন্তু এই শব্দটা লেখা আছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে অ্যাডমিট করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো বিধান এই সংবিধানে নাই। তাহলে এই সংবিধানে যদি না থেকে থাকে, সুপ্রিম কোর্ট আহাম্বকের জগতে থাকে না যে সংবিধানে নাই, সুপ্রিম কোর্ট একটা আইন করে দেবে। যে আইন এই সংবিধানে নাই সেই আইন সুপ্রিম কোর্টও প্রণয়ন করতে পারেন না, রাষ্ট্রপতিও পারেন না। তাহলে কোথায় বাংলাদেশ? ইউনূস, তার পরিষদ, তাদের নিয়োগকৃত ব্যক্তিবর্গ, ইলেকশন কমিশন সহ যারা যারা আছেন, এদের গোড়ায় কোথায়? গাছের গোড়া যদি না থাকে, উপরে শাখা প্রশাখা থাকে? নো, কোনো সুযোগ নেই। যারা যেভাবেই ব্যাখ্যা দেন না কেন, এই সংবিধান কিন্তু বলবৎ আছে। এবং আবারও বলবো, এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে জনগণের ক্ষমতা প্রয়োগ হবে, এই সংবিধানের অধীনে হতে হবে। মনে রাখবেন, এই সংবিধানের অধীনে, এই সংবিধানের কর্তৃত্বে। সে আঙ্গিকে কি হয়ে দাঁড়ায়? নির্বাচিত সরকার প্রধান শেখ হাসিনা, তিনি সরকার প্রধান হিসাবে রিজাইন করছেন। যদি রিজাইন করেন তাহলে এক কথা, তিনি বলছেন না তিনি রিজাইন করেন নাই, তাহলে আইনসঙ্গতভাবে তিনি এখনো প্রধানমন্ত্রী। সংসদ, রাষ্ট্রপতি হয়তো ফোর্সের কারণে বাতিল করেছেন বলে অনুমান করা হয়। রাষ্ট্রপতি সংসদ বাতিল করতে তখনই পারবেন, যেটা আমি পড়ে শোনালাম, প্রধানমন্ত্রী যদি লিখিতভাবে যদি অনুরোধ করেন। তাহলে তারপরে আরো ইন্টারেস্টিং আছে, যদি প্রধানমন্ত্রী পদত্যাগও করেন তাহলে নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বলবৎ থাকতে সংবিধানের 7-3 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোনো কিছুই অযোগ্য করবে না। নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী ওই পদে বহাল থাকতে কোনো আইনগত বাধা নেই। নেক্সট, সংসদ
মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও যদি দৈব দুর্বিপাকে নির্বাচন না হয়, মনে রাখবেন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে নতুন সংসদ না আসা পর্যন্ত সংসদীয় প্রয়োজন হলে রাষ্ট্রপতি ওই সংসদকেই পার্লামেন্ট সেশনে আহ্বান করতে পারবেন। এটাই লিগ্যাল প্রভিশন। প্রথমত, সংসদ ভেঙে দেওয়াটা এই সংবিধানের পরিপন্থী হয়েছে, বৈধ হয়নি। তাহলে এই সংবিধানের পরিপন্থী হলে ওটা বাতিল, যতটুকু অবৈধ ততটুকু বাতিল, মানে রাষ্ট্রপতির ভেঙে দেওয়ার যে তথ্য সেটা বাতিল। দ্বিতীয়ত, যদি বৈধভাবে ভাঙা হতো তাতেও নতুন সংসদ না আসা পর্যন্ত এই সংসদের মেয়াদকাল পর্যন্ত নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে বহাল আছেন, সেটাই লিগ্যাল প্রভিশন। যারা আনন্দে আত্মহারা, আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের জন্য তারা প্রস্তুত হন, অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত হন। কেউ লাফিয়েছেন কালকেই ক্ষমতায় চলে যাবেন, পরশুদিন এই করবেন, তারপর দিন এই করবেন, তারপর দিন এই করবেন। এই পার্লামেন্টের সর্বোচ্চ আইন, যে আইন প্রণয়ন করেছিলেন যারা, তারা এই সংবিধান প্রণয়নের জন্য ম্যান্ডেট পেয়েছিলেন 70-এর নির্বাচনে। তারপর তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডেকে গণপরিষদে এই সংবিধান পাশ করেছিলেন। তাদের এজেন্ডাই ছিল যে 70-এর নির্বাচনে সংবিধান প্রণয়ন করা হবে, নির্বাচিত প্রতিনিধিরা। তা নির্বাচিত প্রতিনিধিরা এটা পাশ করেছিলেন, প্রণয়ন করেছিলেন, এবং সেটাকেই জাতীয় সংসদ এবং গণপরিষদে সর্বাত্মকভাবে, নিরঙ্কুশভাবে অনুমোদন হয়েছে। এর বাইরে কোনো সুযোগ নাই। যারা আনন্দে আত্মহারা, কাল ক্ষমতা এক পক্ষ বসছেন, পরশুদিন আর এক পক্ষ বসছেন, কেউ লন্ডন থেকেই বসছেন, কেউ দেশের ভিতরে বসছেন, কেউ হাসিতে ভয়াবহ তৃপ্তির জায়গায়। এত হাসার কোনো কারণ নাই। এই বিধানটা বলবৎ থাকা অবস্থায় শপথ যারা নিয়েছেন, তারা এই বিধানের প্রতিটি অক্ষরকে অনুসরণ করবেন, এতে ওত নিয়েছেন। অর্থাৎ সংবিধানের সাথে এ অনুচ্ছেদেও এই সংবিধানের কোন অনুচ্ছেদ বিধিবিধানকে অবজ্ঞা করা, ঘৃণার সৃষ্টি করা, উপেক্ষা করা, অসাংবিধানিক উপায়ে বাতিল করার যে কোনো প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টায় যারা সহায়তা করবেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুসমর্থন করবেন, প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দণ্ডিত হবেন। ক্ষমতায় যিনি বসেছেন, ওই যে উদাহরণ দিয়ে বললাম, যা পদে নাই সেই পদ দাবি করে বসলে হবে না। আপনি নিজেই স্বীকার করেছেন, রেকর্ড আছে, যে আমি এই সংবিধানের বাইরে যাব না। ফলে বাংলাদেশের এই জটিলতা দূর করার পথ একটি, নির্বাচিত পার্লামেন্ট ডিসাইড করবেন, নির্বাচিত গভর্নমেন্ট ডিসাইড করবেন পরবর্তী পদক্ষেপ। দেশে অনেক সংবিধান বিশেষজ্ঞ আছে, আলাপ করে দেখতে পারেন। লাভ হবে না। সংবিধানের 42, 123, 57, 7 অন্যান্য যে সকল অনুচ্ছেদ আছেন পড়ে দেখুন, অতি সহজ। কি করবেন? সাজানো বানোয়াট একটা মামলায় সাজা দিয়ে দেবেন, দেওয়া খুব স্বাভাবিক। কিন্তু এই প্রক্রিয়া যিনি তৈরি করছেন তিনি অবৈধ, তার প্রসেসই অবৈধ। ভয়েড ইনহিবিশন নামে একটা শব্দ আমাদের জুডিশিয়ারিতে আছে, যা শুরুতেই অবৈধ, তার আগাগোড়া সব অবৈধ। অর্থাৎ বর্তমান সরকার গঠন, সরকারি কৃতকর্ম, পার্লামেন্ট বাতিল করা, অন্যান্য সবকিছুই অবৈধ। এই অবৈধতার স্বীকৃতির জন্য কোনো আদালতে যেতে হবে না। সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে, যতটুকু অবৈধ ততটুকু বাতিল হইবে, বাতিল করারও দরকার নেই। যারা বাংলাদেশ সম্পর্কে জানতে আগ্রহী, বাংলাদেশের বিদ্যমান অবস্থা সম্পর্কে ক্যামোফ্লেক্স করে বিভিন্ন বক্তব্য, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি শুনলেন আমি গণতন্ত্র আসলে কি, কিসের উপর নির্ভর করে, সেটা নিয়ে আমার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। আপনার কাছ থেকে বিষয়টা আমরা একটু ক্লিয়ার দিতে চাই। আমার প্রথম প্রশ্ন, যে নির্বাচনটা হচ্ছে, আমি ধরে নিচ্ছি
নির্বাচনটা হবে ফেব্রুয়ারিতে। যদি আমরা ধরে নেই এখন যেভাবে অগ্রসর হচ্ছে, মানে এই সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তিদের মুখে নির্বাচনে যে চেহারা আপনি দেখতে পাচ্ছেন তাদের কথার উপর ভিত্তি করে, সেই নির্বাচনটাকে আপনি কি মনে করেন এটা আমাদের দেশের মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে অথবা বিশ্বব্যাপীও গ্রহণযোগ্য হবে? আপনার কাছে কি মনে হয়? আগে ভাবতে হবে যে আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা। নির্বাচন নিয়ে অনেকের ভিতরে সংশয়ের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ আগেও আমাকে এক ভদ্রলোক, বিএনপির একজন সেন্ট্রাল নেতা, উনিও সংশয় প্রকাশ করলেন। সংশয় প্রকাশ করার কয়েকটা কারণ আছে। যে এইখানে যে কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন, ইন্টারিম গভর্নমেন্ট বলেন, তার যে প্রধান এবং তার যে অন্যান্য সহযোগীরা, তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু ব্যাপক প্রশ্ন উঠছে। এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যারা যারা ইলেকশন করবেন তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। একটা ভাগে বিএনপি এবং সামান্য কয়েকটা দল, আর একটা ভাগে হচ্ছে বাকি দলগুলি। তারা চাচ্ছে প্রপোর্শনাল বা সংখ্যানুপাতিক নির্বাচন, আর ওনারা চাচ্ছে যে ট্রাডিশনাল যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সেই এটা নিয়ে তারা কিন্তু রাস্তায় নামার কথা বলছে। এখানে সমস্যাটা হলো যে ঐক্যমত্য কমিশন এই বিষয়টা নিয়ে কিন্তু প্রথমেই আলোচনা করে কিন্তু একটা সুরাহায় আসতে পারতো। তারা কিন্তু সেই দিকে হাঁটে নাই। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যে আইন শৃঙ্খলার যে দুর্বল পরিস্থিতি, এসব নিয়ে চিন্তা করলে দেখা যায় যে সারা দেশব্যাপী নির্বাচন করা সম্ভব হবে না। এই জন্য আমাদের যে প্রধান সেনাবাহিনীর প্রধান, উনিও কিন্তু বলছেন যে নির্বাচনটাকে 8 দিনে করতে হবে, 8টা ডিভিশনে। তার কারণ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওনার সন্দেহ ছিল বা আছে। এই সব মিলাইলে যে নির্বাচন যে আপনার ফেব্রুয়ারিতে হবে এ বিষয়ে আমারও সন্দেহ আছে। তাছাড়া যেভাবে সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, আপনার আরাকান আর্মি লোকে নিয়ে যাচ্ছে, তারপরে খাগড়াছড়িতে বাঙালি আর উপজাতি এদের সংঘর্ষ চলছে, একটা উত্তেজনাকর পরিস্থিতি। তাছাড়া ডক্টর রিসেন্টলি জাতিসংঘে মেহেদী হাসানের সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউতে মেহেদী হাসান তাকে বলেছেন যে নেপালের মতো আপনি তাড়াতাড়ি নির্বাচন দিচ্ছেন না কেন। তার উত্তর উনি বলছেন যে অনেকে তো নির্বাচন চায় না। কেউ বলে আপনি 5 বছর থাকেন, বলেন পরে নির্বাচন করেন। কেউ বলে যে আপনি 50 বছর থাকেন। এখন 86-87 বছর বয়স্ক একজন ভদ্রলোককে 50 বছর ক্ষমতায় দেখতে চায়, এ ধরনের কথা যারা বলে তারা তো বেকুব। এই বেকুবদের কথা উনি আবার বিশ্ব দরবারে ফুলে ফাঁপায় বলতেছেন। সুতরাং ওনার ভিতরে একটা অ্যাটিটিউড আছে। সব মিলে আমি বলবো যে নির্বাচন হওয়ার সম্ভাবনা অনেক ক্ষীণ, আর হলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি না। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি যেহেতু আমি যেটা বলেছিলাম যে নির্বাচন হলে কি হবে, আপনি নির্বাচন হওয়াটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, কাজে এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। কিন্তু একটা বিষয় আপনি বলবেন যে সংস্কার নিয়ে সবচেয়ে এই সরকার দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে ঢাক ঢোল পিটিয়ে যে কাজটা শুরু করলো সেটা হলো সংস্কার। একাধিক সংস্কার কমিশন করলো, সেই সংস্কার কমিশন গুলো রেজাল্ট এনে আবার একসঙ্গে বসলো, আবার ঐকমত্য কমিশন করলো। ঐকমত্য কমিশনে কিছু কিছু জায়গায় একমত হলো তারা, তারপর আবার এখন ক্যাচাল বাঁধলো যে এই ঐকমত্য যেগুলো হয়েছে সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে, এটা নিয়ে আরেক ক্যাচাল কিন্তু মোটামুটি এখন চলছে। এর মধ্যে আবার দেখলাম কেউ কেউ সংবিধানের বিভিন্ন রকম ধারা উল্লেখ করে বলছে যে এই সরকারের যে গঠন প্রক্রিয়াটা সেটাই অসাংবিধানিক হয়েছে, সেটাই ভুল হয়েছে। এই সমস্ত আলোচনা কিন্তু এখন এরই মধ্যে আমরা শুনতে পাচ্ছি। তো এখন আমার যেটা বেসিক প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে তারা কি সংস্কার করবে? মানে আমরা যেগুলোতে আনহ্যাপি সেগুলোতে সংস্কার করবে। এই দেশের মানুষের মনে সবচেয়ে বড় সমস্যাটা কি এই মুহূর্তে? আমি তো মনে করি এই দেশের মানুষের মনে গত 15 বছর ধরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। এখন এই দুর্নীতি সংস্কারে, এই সংস্কার কমিশনে এই সমস্ত যে 84-85 তারা ঐক্যমত্য হয়েছে, এখানে কোন ধারাটা বাস্তবায়ন করলে দুর্নীতি থামবে?
এই সংস্কার কার জন্য? ওখানে দ্বিকক্ষ হবে নাকি এক কক্ষ হবে, পিআর হবে নাকি পিআর হবে না, এগুলির সঙ্গে দুর্নীতি যে থাকবে না, এর ব্যাপারে তারা কি পদক্ষেপে বদল নিতে পেরেছে? এই সংস্কারের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ যোগাযোগ কতটুকু আছে আপনার কি মনে হয়? দেখেন, এই সংস্কারগুলি কমিশনগুলি যে করা হয়েছে সাধারণ মানুষের জন্য না, রাজনীতিবিদদের লোক এবং কিছু লোককে প্রোভাইড করার জন্য, রাজনীতিবিদদেরকে এনগেজ করে রাখার জন্য। আপনি দেখেন, এগুলি তো কমিশন না। প্রত্যেকটা কমিশন হয় আইনের দ্বারা প্রতিষ্ঠিত, অধ্যাদেশ করতে হতো। এখানে কিন্তু কমিটি, দিজ আর কমিটি, কমিটি রিকমেন্ডেশনগুলি গ্রহণ নাও করতে পারে পার্লামেন্ট। কমিশন হলে এক ধরনের জোর থাকতো, এক। দুই নম্বর হলো অনেক আননেসেসারি কমিশন করা হয়েছে। আসল যে জিনিসটা ছিল যে দুর্নীতি দমন আপনি কিভাবে আপনি করতে পারেন, এবং আপনার সংবিধানে কোন ধারা কি করলে যে প্রধানমন্ত্রী একটা দৈত্য দানবের মতো ক্ষমতা সম্পন্ন না হইতে পারে, সেই বিষয়টাই ছিল মূল কথা। কিন্তু সেগুলি সব ছেড়ে দিয়ে ওনারা নানা দিকে কাজের মধ্যে জড়িত হয়ে গেল। যেমন ধরুন, ওনারা চলে গেল যে পোর্ট দিয়ে দিতে হবে বিদেশিদের কাছে। এটা কোনো দাবি ছিল না, এটা দুর্নীতি, আউট অ্যান্ড আউট দুর্নীতি। এখন ওনার অ্যাডভাইজাররা বিরুদ্ধে কঠিন সব দুর্নীতির প্রমাণ সহ হাজির করতেছে সংবাদকর্মীরা, রেপুটেড কর্মীরা হাজির করতেছে। উনি সেই দিকে কোনো রকমের নজর দিচ্ছেন না। অর্থাৎ এই সরকারের কার্যক্রম দেখে মনে হচ্ছে যে এরা দেশি বিদেশি কিছু শকুনেরা লুটপাটের জন্য এসে লুটপাট করে তারা চলে যাবে, একটা সময় বলবে যে আমরা ইলেকশন হলো না, চলে যাচ্ছে। এই ধরনের একটা ঘটনাই ঘটার সম্ভাবনা বেশি। জি, আচ্ছা, আরেকটা কথা বলা হচ্ছে, সেটা হলো যেমন ধরেন আওয়ামী লীগকে এই মুহূর্তে তার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে, এবং সেটা থেকে এটুকু বোঝা যায় যে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নিতে পারছে না, এবং এটা ডক্টর ইউনূস মেহেদী হাসানকেও কিন্তু যুক্তরাষ্ট্রে বলে এসেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, নৌকা মার্কা থাকবে না ব্যালটে। এখন আরেকটা উদ্যোগ শুরু হয়েছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। বিএনপি বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না, তারা কোনো দল নিষিদ্ধ চায় না। বিএনপির এই দ্বিচারিতা স্পষ্ট হয়ে গিয়েছে। তারা আওয়ামী লীগের সময় কিন্তু আবার এই কথা বলেনি, সবাই যার যার ধান্দায় ব্যস্ত আছে। এখন প্রশ্ন হলো, যদি আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেন এবং সেই রাজনৈতিক দলে যারা সমর্থক আছেন তারা তাদের ভোট দেওয়ার সময় ব্যালট পেপারে তাদের জন্য পর্যাপ্ত সংখ্যক যদি বিকল্প না থাকে, তাহলে সেই ভোটকে আপনি কতটুকু ভোট বলবেন আসলে? আসল কথাটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক লোক আছে যারা আওয়ামী লীগের ভোটার, বা আওয়ামী লীগ নৌকা মার্কা থাকলে তারা নৌকা মার্কা ক্যান্ডিডেটকে ভোট দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আওয়ামী লীগের যে বর্তমান নেতৃত্ব, এক্সিস্টিং নেতৃত্ব, সেই নেতৃত্ব তাদের রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে দেশের ভিতরে অনেক লুটতারাজ, গুম খুন অনেক কিছু করছে। তারা বেসিক্যালি অপরাধী, তারা ক্রিমিনাল। তাদেরকে আওয়ামী লীগার হিসেবে দেখতে হবে না। এই ক্রিমিনালদেরকে যদি আপনার বিচারের আওতায় আনেন এবং শাস্তি প্রদান করেন, এবং তাহলে তো কোনো অসুবিধা নাই। আওয়ামী লীগের যারা সাধারণ ফলোয়ার, যারা সাধারণ কর্মী বা সাধারণ সাপোর্টার, তাদেরকে ভোটাধিকার করতে পারেন না, তো তাদেরকে তার ভোটাধিকার আপনি নিয়ে যেতে পারেন না। এখন এইখানে একটা অত্যন্ত একটা মানে গেম খেলা চলছে। আওয়ামী লীগকে যদি ব্যান্ড করা যায়, তাহলে আওয়ামী লীগের যে ভোটারদেরকে কোনো না কোনো ভাবে প্রলুব্ধ করে নেওয়া যাবে। জামাতও নিতে পারে যে তোমাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, তোমাদেরকে আমরা উপজেলার নির্বাচনে সহায়তা করব, যেখানে ইন রিটার্ন তাদেরকে ভোট দিতে হবে। জাতীয় পার্টিও করতে পারে, এমনকি বিএনপিও করতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের যে ভোটার আছে যারা, তাদেরকে এরা প্রলুব্ধ করে ভয় দেখিয়ে অথবা ভোট কেন্দ্রে আসতে না দিয়ে তারা তাদের মতো করে নির্বাচনটা করতে চায়। এই নির্বাচনটা ইনক্লুসিভ হবে না। এখানে আওয়ামী লীগের যারা অপরাধী না, তার তো ভোটাধিকার আছে, তাকে আপনি ভোট দিতে দিবেন না কেন? দিতে হবে ভোট দিতে। কিন্তু অপরাধী যারা, যারা গ্রামে গঞ্জে অনেক লুটপাট করছে, অনেক জমি দখল করছে, খুন করছে, সেসব লোককে কিন্তু আপনারা ধরতেছেন না, এই সরকার ধরতেছে না, কোনো ট্রাইব্যুনাল করতেছে না। তারা কিন্তু ওই আছে আলো আধারির মতো করে
আছে, এইভাবে তো চলে না। ক্লিয়ার কাট একটা থাকবে এবং আপনার ইনক্লুসিভ হতে হবে। যদি আপনার 2 কোটি ভোটারকে আপনি ভোট দেওয়ার, তাদের পছন্দের ভোট দেওয়া থেকে বঞ্চিত করেন, তাহলে সেটা তো আপনার গ্রহণযোগ্য নির্বাচন হবে না। অ্যাট দ্য সেম টাইম এটাও সম্ভব না নেতৃত্ব বলেছেন যে আওয়ামী লীগে যারা ভোট দিতে চায়, যে ভোটাররা আছে, ওদের তো ভোট দিতে মানা করা হয় না, তারা ভোট দিতে পারবে, ওদেরকে অন্য কোনো মার্কায় ভোট দিতে হবে, বাট নৌকা মার্কা থাকবে না। তো এইটা কি মানে আপনার গণতান্ত্রিক হলো? আপনি হোটেলে গেছেন, আপনি মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য অর্ডার দিচ্ছেন, নাকি না তুমি মুরগির মাংস ছাড়া যে কোনো কিছু খাইতে পারবা, যাও। এখন যারা আওয়ামী লীগের সমর্থক, তাদেরকে যদি আপনি বলেন জোর করে শিবিরে ভোট, এই জামাতে ভোট দাও, কিংবা জাতীয় পার্টিতে ভোট দাও, কিংবা অন্য কোনো ধরনের নির্বাচন, তুমি তো ভোট দিতে পারো, ওই অন্য পার্টি, যে কোনো পার্টি ভোট দিয়ে আসো। এইগুলি হচ্ছে কি ওই চালাকি এক ধরনের ফাইজলামো, এগুলি কোনো ওই না। অ্যাকচুয়ালি যে লোক যে দলকে ভোট দিতে চায় তাকে সেই ভোটটা দেওয়ার জন্য নিশ্চিত ব্যবস্থা করতে হবে, সেটা এরা পারবে না। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের যারা মানে কালপ্রিট, যারা এই দেশের এই অন্যায় অবিচার এইসব করছে, তাদেরকে এরা কোনো শাস্তি দিতে পারতেছে না। তারা যারা বিদেশে পালাই গেছে তাদের নিয়ে হইচই লম্পজম্প করে। দেশের মধ্যে যেসব লোকজন আছে, আওয়ামী লীগের সহযোগী আছে, বসুন্ধরা গ্রুপ আছে, এসালম আছে, তাদের সব অ্যাসেট আছে, আরো আছে, তো অনেক আছে, কিন্তু তাদেরকে এরা ধরতেছে না ধরে একটা সরষা করেছে। জাতির সাথে প্রতারণা করা হয়েছে। যে ছেলে মেয়েগুলি মারা গেছে তাদের আত্মার সাথে এরা প্রতারণা করতেছে। যে ছেলেগুলি আহত হয়েছে, চোখ হারাইছে, পা হারাইছে, তাদের সাথে এরা একটা নিষ্ঠুর প্রতারণা করে গেল। বললাম গেল কারণ কি, তারা যে পর্যায়ে চলে আসছে, এই পর্যায় থেকে তারা একটা সুষ্ঠু নির্বাচনও এনশিওর করতে পারবে না। দেশে গণতান্ত্রিক যে উত্তরণ, সেই উত্তরণের সম্ভাবনা আমি দেখি না ডক্টর ইউনূসের নেতৃত্বে। সুতরাং ডক্টর ইউনূসের জন্য সবচেয়ে অনারেবল, সম্মানজনক পথ হচ্ছে তিনি তার দেশি বিদেশি যাদেরকে নিয়ে এই কর্মকাণ্ডগুলি চালাচ্ছেন, এবং যেসব জিনিসগুলি উনি দুর্নীতির মাধ্যমে করছেন, যেমন যা করছেন, সেগুলিকে ফেরত দেওয়া ওনার রিজাইন করা উচিত। উনি যদি না যায়, ওনাকে রিজাইন করাই দেওয়া উচিত। নতুন একটা সরকার করা উচিত যারা বাঙালিদের আশা আকাঙ্ক্ষা বুঝে এবং তার বাস্তবায়নের জন্য কাজ করতে পারে। এই ধরনের লোকজন দরকার আমাদের। এরা তো সব বিদেশি, দেশের থেকে বিদেশ থেকে। ডক্টর ইউনূসের সরকার একটা নিরপেক্ষ অবাধ নির্বাচন করতে সক্ষম নন। তার যেসব এই পর্যন্ত এই 14 মাসের কর্মকাণ্ডে বোঝা গেছে যে একটা গ্রহণযোগ্য, আমি বলবো ইনক্লুসিভের কথাও বলবো না, আমি ফ্রি ফেয়ার কথাও বলবো না, একটা গ্রহণযোগ্য দেশে বিদেশে একটা